যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন চাকরিচ্যুত বিডিআরের স্বজনরা। ফের শহীদ মিনারে অবস্থান, কারাবন্দীরা মুক্ত না হওয়া পর্যন্ত চলবে কর্মসূচি। এবার আওয়ামী লীগের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুম খুনের অভিযোগ বিএনপির। ক্ষমতায় টিকে থাকার জন্য অসুস্থ প্রতিযোগিতা চলছে, অভিযোগ ফখরুলের। চট্টগ্রাম আদালত থেকে গায়েব হওয়া 9 বস্তা নথি মিলল ভাঙাড়ির দোকানে। 16 টাকা কেজি দরে বিক্রি এক চা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। শরীয়তপুরের জাজিরায় থানা থেকে ওসির মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা আত্মহত্যা। ঢাকা আরিচা মহাসড়কে বাস অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত 4। লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়াচ্ছে আগ্রাসী দাবানল, প্রাণহানি বেড়ে 5 জন, পালাচ্ছে লাখো বাসিন্দা, হাজারো বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত। এবং বিপিএল এর সিলেট পর্বে বরিশালের বিপক্ষে 198 রানের টার্গেটে ব্যাট করছে রংপুর রাইডার্স। হারের মুখে সোহান নাহিদ রানারা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় কারাগারে থাকা বিডিআর সদস্যদের মুক্তি, পুনঃ তদন্ত সহ 3 দফা দাবি পূরণে সরকারকে 2 ঘন্টা সময় দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে গেছেন শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভরত স্বজনরা। বৃহস্পতিবার শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ শেষে শহীদ মিনারের দিকে যাত্রা করেন তারা। এরপর শাহবাগ মোড়ে যান চলাচল শুরু হয়। 3 দফা দাবিতে শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে বিডিআর হত্যাকাণ্ডের পর জেলবন্দীদের পরিবারের সদস্য, বিডিআরের চাকরিচ্যুতরা। সকালে বকশীবাজারের আলিয়া মাদ্রাসায় অস্থায়ী আদালতে শিক্ষার্থীরা বাধা দেওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করে জেলবন্দী বিডিআর পরিবারের সদস্যরা জানান, বিডিআর পরিবারের সদস্যদের ছাত্রদের মুখোমুখি করে দেওয়ার পাঁয়তারা চলছে। বিচারিক প্রক্রিয়ায় তাদের সাথে যেন ইনসাফ প্রতিষ্ঠা করা হয়। ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা এসেছে, যদি এই বিচারের নামে কোনো টালবাহানা করা হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর কর্মসূচিতে যাব। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দুর্বৃত্তদের আগুনে পুড়েছে বকশীবাজার আলিয়া মাদ্রাসার কক্ষ। বৃহস্পতিবার এখানেই শুরু হওয়ার কথা ছিল বিডিআর বিদ্রোহ মামলার শুনানি। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, এজলাস কক্ষ পুড়ে যাওয়ায় আদালতের কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। আর এদিকে মাঠ থেকে অস্থায়ী আদালত সরিয়ে নিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করেন মাদ্রাসা শিক্ষার্থীরা। তারা জানান, 3 মাসের কথা বলে 2012 সাল থেকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে অস্থায়ী আদালত বসানোই বিঘ্নিত হচ্ছে একাডেমিক কার্যক্রম। পুরো অঙ্গার হয়ে যাওয়া এই কক্ষেই হওয়ার কথা ছিল বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় জেলে থাকা আসামিদের জামিন শুনানি। তবে মধ্যরাতে রহস্যজনকভাবে আগুনে পুড়ে গেছে বকশীবাজারের আলিয়া মাদ্রাসার এই অস্থায়ী ইজলাস কক্ষ। এসে দেখেছি যে এখানে কিছু কিছু জায়গায় ধোঁয়া আছে, আর তেমন কিছু দেখি নাই। রাস্তাঘাটে কিছু ব্যারিকেড ছিল, এগুলো অনেকে সহযোগিতা করছে। করার পরে আমরা এখানে আসছি। আসার পরে ভিতরে আর ঢোকার মতো পরিবেশ ছিল না। আনুমানিক 4টা 22 এরকম দিকে।
এদিকে পূর্ব নির্ধারিত তারিখ হিসেবে আলিয়া মাদ্রাসার অস্থায়ী আদালতে সকাল 10টায় বিচার কাজ শুরু হওয়ার কথা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানটির ছাত্রদের বিক্ষোভের কারণে তা ভেস্তে যায়। তারা বলছেন 3 মাসের কথা বলে 12 বছর ধরে অস্থায়ী আদালত বসিয়ে মাদ্রাসার একাডেমিক কার্যক্রম বিঘ্নিত করা হচ্ছে। আমরা এটা কখনোই চাইবো না যে আমাদের মাঠকে স্বৈরাচারী ব্যবহার করুক, এবং যেটা আমরা হ্যাসেলড হচ্ছি প্রতিনিয়ত। যে বিচার কার্য পরিচালনার জন্য এই স্থানটি যথেষ্ট নয় এবং এই ভবনটি জরাজীর্ণ, সেটি পর্যবেক্ষণ করে ওনারা এখান থেকে আদালত অপসারণ করবে, আমরা এটুকু আশ্বস্ত পেয়েছি। এমন পরিস্থিতির মধ্যে সকাল 11টার দিকে অস্থায়ী আদালত পরিদর্শন করেন মামলা পরিচালনাকারী বিচারক, রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবী। পরিদর্শন শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, বিচার কার্য পরিচালনার পরিবেশ না থাকায় অস্থায়ী আদালত আলিয়া মাদ্রাসা মাঠে বসছে না। এটা নিষ্পত্তি করার জন্য প্রসিকিউশন আন্তরিক, আমার জানা মতে আমাদের মাননীয় বিচারকও আন্তরিক। আসামি পক্ষ থেকে যেভাবে আগ্রহী ছিলেন আমরা সেটাকেও অ্যাপ্রিসিয়েট করি যে উভয় পক্ষ মিলে এটা একটা নিষ্পত্তি হোক, সেটা ওনারা যেভাবে চায় আমরাও চেয়েছি। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলছেন, এভাবে বিচার বিঘ্নিত হওয়ায় ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন বিডিআর সদস্যরা। যে 2009 সালের এই ফেব্রুয়ারির এই ঘটনায় যে বিচার প্রক্রিয়া এতদিন পর্যন্ত চলে আসছিল, সেই বিচার প্রক্রিয়াটা সঠিক ছিল না। এই মামলার বিচার কার্য পরিচালনার জন্য পুরনো জেলখানা ও নারী কারাগার সহ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের নাম প্রস্তাবনায় রয়েছে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। দর্শক, ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রা করে শাহবাগ ব্লকেট কর্মসূচিতে বিডিআর হত্যাকাণ্ডের ভুক্তভোগীরা। আর এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাসুদ সুমন। সুমন, আজকের কর্মসূচি নিয়ে কি বলছেন বিডিআর এর ভুক্তভোগী পরিবারের সদস্যরা? আপনারা যেমন বলছিলেন যে এই তাদের আন্দোলন কিন্তু বেশ কয়েকদিন যাবত চলে আসছে। আপনারা জানেন সকাল থেকে কিন্তু শাহবাগে ব্লকেট কর্মসূচি ছিল। তার পরবর্তী সময়ে যেমনটি আমরা জেনেছি, সেখান থেকে কিন্তু দুপুরের পরবর্তী সময় থেকে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করে এখানে এসে সবাই একত্রিত হয়েছে। পাশাপাশি তারা যেমনটি বলছেন যে শাহবাগেই কিন্তু 2 ঘন্টার আলটিমেটাম দিয়ে এসেছিল যে 2 ঘন্টার মধ্যে যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় বা তাদের পক্ষে কথা বলা না হয় বা তাদের সাথে তাদের যে কমিটি গতকাল প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিল, তাদের সাথে যদি যোগাযোগের ব্যবস্থা না হয় তাহলে কিন্তু 2 ঘন্টা পর আবার নতুন কর্মসূচি ঘোষণা করবে, এমনটি আমাদের জানিয়েছিল। যদিও ঠিক 5টার সময় সেই নতুন কর্মসূচির ঘোষণা দেওয়ার কথা ছিল, তবে এখন পর্যন্ত সেটি দেয়া হয়নি। আপনারা দেখছেন যে এখানে কিন্তু এই অস্থায়ী যে মঞ্চ তৈরি করা হয়েছে শহীদ মিনারে, সেখানে কিন্তু এই আহত পরিবারের সদস্যরা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, তাদের দাবিগুলোর কথা বলছেন। তারা বলছেন যে তাদের যে ন্যায্য দাবিটি সেটি মেনে নেওয়া না হলে আরো কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে, এমনটি বলছেন। পাশাপাশি এটিও বলছেন যে এই যে অস্থায়ী যে আদালতটি পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানেও একটি চক্রান্ত করা হয়েছে। বলছেন যে একটি পক্ষের চক্রান্তে এই রায় পিছিয়ে দেওয়ার জন্য বা এখানে নতুন করে কোনো ফন্দি আঁকার জন্য এমনটি করা হয়েছে, এমন দাবি করছেন। বলছেন যে 2009 সালের সেই বিডিআর বিদ্রোহের পরবর্তী সময় থেকে ফ্যাসিবাদী সরকারে বিভিন্ন সময় তদন্ত প্রতিবেদনকে ঘিরে বা তদন্তের বিভিন্ন মোড় ঘুরিয়েছে। পাশাপাশি সেই চক্রান্তটি আবার নতুন করে শুরু হয়েছে, এমনটি তারা বলছেন। সোহাগ, এই কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। বিষয়টি হচ্ছে যে পুলিশের যেই বিষয়টা আপনারা জানেন যে পুলিশ নির্বাচন তো 1 বছর আছে, আরো অ্যাটলিস্ট বা পুলিশের যে ভূমিকা জানেন যে গণঅভ্যুত্থানের ক্ষেত্রে পুলিশের একটা ভূমিকা ছিল। পুলিশ ব্রুটালিটি করেছে এবং অনেক নিরপরাধ এবং নিরস্ত্র ছাত্রদের উপর গুলি চালিয়েছে, এটা এস্টাবলিশড। এখন কিন্তু আমরা তো পুলিশ প্রশাসনকে অল আউট বাতিল করে দিতে পারি না, কিন্তু এটা সংস্কার করতে পারি এবং এটা সংস্কারের জন্য অনেকগুলো প্রস্তাবনা পুলিশ সংস্কার কমিশন দিয়েছে এবং সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো
ওয়াইডার কনসালটেশনের পরে আমরা যদি বাস্তবায়ন করব, এটা হচ্ছে একটা দিক যে সংস্কার আমরা করছি। আনসারদের বিষয়টাও আমি মনে করি যে এই বিষয়টা এরকমই যে আনসারদের ভিতরে অনেক ইনস্টেবিলিটি ছিল, এটা বোধহয় আমার জানা মতে এটা অনেক কমে এসেছে। আমি এটাকে ঢেলে সাজানোর কিছু সুযোগ আছে, সেই সুযোগটা আমরা নিব। কিন্তু নির্বাচন বিষয়টা তো এরকম না যে আমরা আগামী মাসে দিয়ে দিচ্ছি বা 3 মাস পরে দিয়ে দিচ্ছি, আমরা কিন্তু কোনো সময়সীমা বলিনি। আমরা বলছি এই প্রস্তুতি চলমান আছে, এই প্রস্তুতির অনেকগুলো পর্ব থাকতে পারে। এটা প্রশাসনিকভাবে হয়তো আমরা প্রস্তুতি নিচ্ছি, হয়তো আমরা আইন শৃঙ্খলার প্রস্তুতি হয়তো নিচ্ছি না। তো আমরা বলছি যে আমাদের প্রস্তুতি আছে এবং আমাদের একটা দৃষ্টিভঙ্গি আছে যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন হলে আমরা জনগণের কাছে নাগরিক সেবাগুলো দ্রুত পৌঁছে দিতে পারবো, এটা আমাদের একটা বক্তব্য। কিন্তু পুলিশের সংস্কারের কাজ অথবা আনসারদেরকে ঢেলে সাজানোর কাজ, এটা তো একটা প্রক্রিয়ার অংশ সংস্কারের। তো এটা ঘটবে এবং আমরা মনে করি যে একটা সময় গিয়ে যখন হবে তখন অবশ্যই আমরা এটা দেখতে চাইবো যে যাতে হচ্ছে যে পুলিশ আগের ভূমিকায় না থাকে, সংস্কার মানে ওরা যাতে রিফর্মড একটা পুলিশ প্রশাসন এবং ইনস্টিটিউশন আকারে মুভ করে আর কি, এবং আনসারদের ক্ষেত্রে একই সত্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে গত 16 বছরে ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের 2276 নেতাকর্মী ক্রস ফায়ারের শিকার। এবার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এমন অভিযোগ দাখিল করেছে দলটি। বৃহস্পতিবার সকালে এই অভিযোগ দাখিল করে বিএনপির মামলা গুম খুন তথ্য সংগ্রহ কমিটি। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদের দায়ী করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে 2008 থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুম ও ক্রস ফায়ারে এসব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য এসব করেছে, যাদের উদ্দেশ্য ছিল বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলোকে ধ্বংস আর নিশ্চিহ্ন করা। বিএনপির তথ্য বলছে এই পর্যন্ত তাদের 153 নেতাকর্মীকে গুম করে হত্যা করা হয়েছে। ক্ষমতায় টিকে থাকার জন্য সুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। ঐক্যের বদলে জনমনে সৃষ্টি করা হচ্ছে বিভাজন, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বৃহত্তর ঐক্য না হওয়া জাতির জন্য দুর্ভাগ্যজনক। মির্জা ফখরুল আরও বলেন, রাষ্ট্রীয় মর্যাদা ও জনগণের ভালোবাসা নিয়েই বিদেশ গেছেন খালেদা জিয়া। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রাজবন্দির জবানবন্দি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান। বক্তব্যে উঠে আসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ। সাংবাদিক শফিক রেহমান বলেন, শেখ হাসিনা জনগণের ঘৃণা নিয়ে দেশ ত্যাগে বাধ্য হয়েছে, বিপরীতে মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে গেছেন বেগম খালেদা জিয়া। আমরা আশা করি মা ও ছেলে শিগগিরই স্বদেশে ফিরে এসে বিএনপিকে আবার নির্বাচনের জন্য প্রস্তুত করবেন এবং বিজয়ী হবেন। বিএনপি মহাসচিব বলেন, কেবল দেশে নয় আন্তর্জাতিকভাবেও সম্মানিত হয়েছেন খালেদা জিয়া। জানান, আইনি প্রক্রিয়ায় মুক্তি পেয়ে খুব শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেলেন এবং গেলেন রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে। তাকে সি অফ করেছে এবং তারা পথে পথে লক্ষ লক্ষ মানুষ তাকে সি অফ করেছে ভালোবাসা থেকে, এবং তাকে যেভাবে আন্তর্জাতিকভাবে তিনি যে সম্মানটুকু পেয়েছেন, কোথাও বাধা পেতে হয়নি আমাদেরকে। আমরা যেখানেই বলেছি যে এটা আমাদের দরকার, সাথে সাথে করে দিয়েছে। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, জাতির সংকটে ঐক্যের বদলে বিভাজনের রাজনীতি করার চেষ্টা করছে অনেকে। সংস্কার টেকসই করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই বলে মনে করেন মির্জা ফখরুল। হাসিনা চলে যাওয়ার পর থেকে, পালানোর পর থেকে আমরা কেন জানি না নিজেদেরকে আবার সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না, ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কি দুর্ভাগ্য যে এখন যেটা শুরু হয়েছে এটাকে আমি মনে করি এতটুকু সুস্থ ব্যাপার না, অসুস্থ একটা প্রতিযোগিতা শুরু হয়েছে ক্ষমতায় টিকে থাকবার জন্য। আর ক্ষমতা তো টিকে থাকবে তখনই যখন এটাকে তুমি সেটেল করতে পারবে, স্টেবিলিটি আসবে, স্থিতিশীলতা আসবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের আবেগে আঘাত করেছে ভারত। শেখ হাসিনাকে তারা দেশে আশ্রয় দেবে এবং বাংলাদেশকে আনস্টেবল করার জন্য, বাংলাদেশের মধ্যে নানা ধরনের নাশকতা সৃষ্টি করার জন্য এই শেখ হাসিনাকে ভারত ব্যবহার করবে। এটি করলে তাদের সাথে আমাদের আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কোনো অবকাশ থাকবে না।
সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করে অন্তর্বর্তীকালীন সরকারকে নতুন দল সৃষ্টি করার সুযোগ দেয়া হবে না। আমাদের স্পষ্ট বক্তব্য। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 43তম বিসিএস এ যারা বাদ পড়েছেন তাদের বিরুদ্ধে যদি রাষ্ট্রবিরোধী বা ফৌজদারি অপরাধ না থাকে তাহলে বেশিরভাগই চাকরিতে যোগ দিতে পারবেন, এমনটি জানিয়েছেন জনপ্রশাসন সচিব মুখলিসুর রহমান। সকালে সচিবালয়ে বৈঠক শেষে এই কথা জানান তিনি। এই বিসিএস এ 227 জন বাদ পড়েন, তাদের বিরুদ্ধে কী ধরনের অভিযোগ ছিল বা কেন তারা বাদ পড়লেন তা জানতে হয় এই বৈঠক। জনপ্রশাসনের সচিব বলেন, এ বিষয়ে কাজ করছে তার মন্ত্রণালয়। পরীক্ষায় পাশ করা বাকিরা আগামী 15 জানুয়ারি চাকরিতে যোগ দেবেন। এবারের বাজেটেই সব সরকারি চাকরির জন্য মহার্ঘ ভাতা বরাদ্দ দেয়া হবে বলেও জানান তিনি। বলেন, এই ভাতা কত অংশ হবে তা ঠিক করবে অর্থ মন্ত্রণালয়। এটা আমাদের এই প্রক্রিয়াকে টাচ করেছে, এই জন্য আমাদেরকে, এটা তো শুধু আপনারা যে মিডিয়াতে আসছেন তা না, আমাদেরও তো কাজ বাড়ছে এবং উই আর ডুইং ইট, এবং রিপিটেডলি ইমিডিয়েটলি কিন্তু আমি অ্যাকশনে গেছি। এটা আমার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই কাজটা হয়ে যাবে। এটার সাথে রুটি রুজির একটা ছেলে একটা মেয়ে শুধু না, এটা তার পরিবারের রুটি রুজি রোজগার। চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া 9 বস্তা নথি যা কেস ডকেট বা সিডি উদ্ধার করেছে। এ সময় এক চা বিক্রেতাকে আটক করে পুলিশ। এসব নথি ভাঙ্গারির দোকান থেকে উদ্ধার করা হয়। আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আর দোষীদের ন্যায় বিচার প্রত্যাশা করেন মহানগর পিপি। আইনজীবীরা চান আদালতের নিরাপত্তা। এদিকে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম আদালত থেকে চুরি হওয়া 1911টি মামলার নথি বা কেস ডকেট সিডি চোর চক্রের হাত ধরেই চলে গেছে ভাঙারের দোকানে। বিক্রি হয়েছে কেজি মাপা 16 টাকা করে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে পাথরঘাটার একটি ভাঙারের দোকান থেকে 9 বস্তা নথি উদ্ধার করে। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে বাকুলিয়া থানা এলাকার বউবাজার হইতে রাসেল নামে একজনকে আমরা শনাক্তপূর্বক গ্রেপ্তার করি। তথ্যের ভিত্তিতে তার দেখানো এবং শনাক্ত মতে কোতোয়ালি থানাধীন পাথরঘাটা সতীশবাবু লেন হইতে একটি ভাঙ্গারি দোকানে অভিযান পরিচালনা করে আজকে আমরা সকালবেলা এই হারিয়ে যাওয়া এই সিডিগুলি আমরা উদ্ধার করতে সক্ষম হই। এর আগে বাকুলিয়া থেকে নথি চুরির ঘটনায় একজনকে আটক করে পুলিশ। সে আদালত পাড়া চা বিক্রি করে বলে জানা গেছে। তবে আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। এই ব্যাপারে আমরা তদন্ত করতেছি, তার সাথে আর কে জড়িত আছে অথবা অন্য কোনো ইস্যু আছে কিনা এটা আমরা তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেব। গত সোমবার চট্টগ্রাম আদালতে নথি খুঁজে না পাওয়ায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন মহানগর পিপি। তবে যেহেতু এই ঘটনার রহস্য উন্মোচন হয়েছে, আটকও হয়েছে, সেহেতু দোষীদের ন্যায় বিচার প্রত্যাশা করেন তিনি। তদন্তকারী কর্মকর্তা যে মালামাল যে উদ্ধার হয়েছে সেগুলা এবং আপনার যে আসামি গ্রেপ্তার হয়েছে তাকে আদালতে ফরওয়ার্ডিং বলে যখন আপনার উপস্থাপন করবে তখন আমি ওটাখানে কি অবস্থায় কি করেছে সেটা আমি আপনাদের কাছে বলতে পারবো। এই নথি চুরির পর আদালতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। নথি সংরক্ষণ করতে নানা ব্যবস্থা সহ নিরাপত্তা চান আইনজীবীরা। আমাদের যে বিষয়টা হচ্ছে আমাদেরকে সতর্ক হতে হবে, অ্যাভেলেবেল স্পেস করতে হবে যাতে সরকারি নথিগুলো সিডিগুলো আমরা সতর্কতার সাথে সংরক্ষণ করি। এই বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সেটা ব্যবস্থা হতে হবে। তবে এসব নথি না পেলে মামলার সাক্ষী প্রমাণে নানা জটিলতা হতো বললেন আইনজীবী সমিতির সভাপতি। বিশেষ করে হত্যা মামলা, অস্ত্র মামলা, মাদকের মামলা, বিস্ফোরক মামলা, এই মামলাগুলোতে আইয়ুব সাহেব যদি সিডি না পায় উনি সাক্ষী দিতে কষ্ট হবে না। এই ঘটনার পর আদালতে প্রশাসন রয়েছে সতর্ক অবস্থানে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। শরীয়তপুরের জাজিরায় থানা কমপ্লেক্স থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুপুরে থানা ভবনের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে জেলার পুলিশ সুপার নজরুল ইসলাম জানান, দুপুরে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের মরদেহ জানালার গ্রিলের সাথে ঝুলতে দেখেন সহকর্মীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ সুপার সহ অন্যান্যরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, তবে ঘটনার আসল কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে। কোনো
আপাতত হ্যাঙ্গিং অবস্থায়, যে জন্য এখনো পর্যন্ত এটা দেখার কোনো সুযোগ নেই। চূড়ান্ত সিদ্ধান্তটা আমাদের আসলে পোস্টমর্টমের পরে আমরা নিশ্চিত হতে পারবো, কিন্তু প্রাইমারিলি আমরা মনে করছি যে আত্মহত্যায় আর কি। দর্শক, নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? তো নুডলসই খান নাই। দ্বিগুণ জীবাণু, দ্বিগুণ রুক্ষতা, জানো কিসে আছে? এটা হোক যত্নে। আবার স্বাগত নিউজ 24 সংবাদে। সাভারের ঢাকা আরিচা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষের পর আগুন লেগে দগ্ধ হয়ে মারা গেছে একই পরিবারের 4 সদস্য। বুধবার রাতে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনে মৃতদেহ উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে। ইমদাদ মাহমুদ ও নাজমুল হুদার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঘড়ির কাঁটায় বৃহস্পতিবার রাত 2:20 মাঝ রাতে সড়কে দাউ দাউ করে জ্বলা আগুনে পুড়ে অঙ্গার 4টি তাজা প্রাণ। সাভারে ঢাকা আরিচা মহাসড়কে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষের পর এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেয়। এ সময় ঢাকাগামী ঝমুর পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এরপর আরও একটি বাস ও একটি খড় বোঝাই ট্রাক তাদের ধাক্কা দেয়। মুহূর্তেই অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণে 4টি গাড়িতেই আগুন ধরে যায়। দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় একই পরিবারের 4 জন। আগুন লাগছে যে গ্যাসের বোতল বাস্ট, অ্যাম্বুলেন্সের গ্যাসের বোতল বাস্ট হয়েছে। অ্যাম্বুলেন্সের ভিতরে যে লোক ছিল, একটা লোকও বাইরে যেতে পারে না। 4টা ডেড বডি আছে, এই অবস্থা। পরে আমরা তো আর কি বলবো, আর বলার ভাষা নাই। মর্গে 3-4 জন আছে। পরে যে কালার আর যে দেখে বুঝতে পারলাম যে আমারই হবে। খবর পেয়ে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর 4 জনের অঙ্গার দেহাবশেষ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে পুলিশ। যে মরদেহগুলো আমরা পাই, এগুলো পরিচয় শনাক্ত করার মতো অবস্থা নাই, কারণ আগুনে পড়ে একদম ভস্মীভূত হয়ে গেছে। 2টো সিলিন্ডারই আপনার যে লাইনটা, 2টো লাইনই মানে পুরোটাই ওপেন হয়ে গিয়েছিল ধাক্কার কারণে আর কি। যে কারণে এখান থেকে যে গ্যাসটা বের হয়েছে এবং ধাক্কার কারণে যে এখানে যে আপনার বৈদ্যুতিক হোক বা স্পেলিং যেটা সৃষ্টি হয়েছে, সেখান থেকে আগুনের উৎপত্তিটা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করেছে নিহতদের পরিবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। শহীদ নাজমুল কাজীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বসুন্ধরা ফাউন্ডেশন। এই উদ্যোগের মাধ্যমে ফাউন্ডেশনটি দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আত্মত্যাগকারী বীরদের পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বৃহস্পতিবার বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শহীদ নাজমুল কাজীর পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘের সভাপতি নন্দিত কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল হাই, বসুন্ধরা গ্রুপের প্রেস এন্ড মিডিয়া অ্যাডভাইজার আবু তায়েব। নাজমুল কাজী 2024 সালের জুলাই ছাত্র জনতার আন্দোলনের উত্তাল সময়ে জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করেছিলেন। খাদ্য ও পানীয় বিতরণের সময় পুলিশের গুলিতে নির্মমভাবে প্রাণ হারান তিনি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই? তো নুডলসই খান নাই।
আবার স্বাগত সংবাদে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের অদূরে শুরু হওয়া দাবানল দ্রুত গতিতে ছড়িয়ে পড়েছে। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 5 জনে, গুরুতর দগ্ধ বহু মানুষ। পুড়ে গেছে হাজারো স্থাপনা, বাড়িঘর, ছেড়ে পালিয়েছে লাখো বাসিন্দা। প্রাণপণে চলছে আগুন নেভানোর চেষ্টা। এবার জানাবো খেলা সংবাদ। শেষ ওভারের নাটকীয়তায় ফরচুন বরিশালকে হারিয়ে হেক্সা জয়। রংপুর রাইডার্সের তামিম ইকবালদের 3 উইকেটে হারিয়েছে উত্তরের দলটি। শেষ ওভারে রংপুরের জয়ের জন্য প্রয়োজন ছিল 26 রান, প্রায় অসম্ভবকে সম্ভব করেছে সুহান। কাইল মায়ার্সকে 3-4 ও 3 ছক্কায় ম্যাচ জিতিয়ে দেন রংপুরের অধিনায়ক। এর আগে রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে তামিম শান্তর উদ্বোধনী জুটিতে 81 রান আসে বরিশালের স্কোরবোর্ডে। ফাহিম আশরাফের 6 বলে ঝোড়ো 20 রানের 150 ছড়ায় তামিমের দল। আর কাইল মায়ার্সের অপরাজিত 61 রানের সুবাদে 5 উইকেটে 197 রানের সংগ্রহ পায় বরিশাল। দর্শক, আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।